যারা যারা আগের পর্বটি দেখনি তাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে আগের পর্বটি দেখে নিও, তাহলে এই পর্বটি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রণয়, আজও আমি চলে এসেছি। শরীরটা ঠিক ভালো লাগছে না, দরজাটা খোলো। সেই সময় এসে গেছে। শিগগিরই শিগগিরই আগুন নিয়ে তোমরা ওই তাল গাছটার কাছে যাও, আর দেরি করো না। আগের পর্বে আমরা দেখেছি যে প্রণয় নামের একটি ছেলে, যে কিনা শহরের একটি ম্যাগাজিন কোম্পানিতে ছবি তোলার কাজ করে, সে প্রায় কয়েক বছর পর শিমুলপুর গ্রামে নিজের পিসির বাড়িতে আসে। পিসির বাড়িতে পিসেমশাই আর পিসির মেয়ে, যে কিনা তার থেকে বয়সে ছোট, তারা দুজনে প্রণয়ের যতটা সম্ভব আদর আপ্যায়ন করার চেষ্টা করে। সেখানে নিজের পিসির একটা ছবিও দেখে প্রণয়, আর তাতে মালা দেওয়া, অর্থাৎ প্রণয়ের পিসি মারা গেছেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রণয় বাইরে একটু হাঁটতে বেরোয়। কিছুটা দূর হেঁটে সে একটি পুকুর দেখতে পায়, আর তার পাশে মাচায় কয়েকজন লোককেও দেখে। তাদের থেকে এ কথা শুনতে পায় যে একটা অভিশপ্ত তালগাছের জন্য তার পিসি মারা গেছে। তারপর সে বাড়ি ফিরে আসে। বিকেলে তার পিসেমশাই আর তার বোন ডাক্তার দেখাতে পাশের গায়ে যায়। ওই সময় সন্ধেবেলায় প্রণয় বাড়ির পেছন দিকের জানলা খোলে আর দেখে পেছনে একটা উঁচু লম্বা তাল গাছ রয়েছে। সেটা দেখে প্রণয় বাড়ির বাইরে চলে যায়। বাইরে এসে সে দেখে উল্টো দিকের একটা বাড়ির দাওয়ায় একজন ভদ্রলোক, তার স্ত্রী আর তাদের ছোট্ট ছেলে বসে আছে। তারপর কথায় কথায় প্রণয় ওই লোকটার কাছে সেই অভিশপ্ত তালগাছটার সম্পর্কে কিছু জানতে চাওয়ায় লোকটি আর কিছু না বলে শুধু এই কথাটি বলল যে ঝড় বৃষ্টির দিনে ঘরে একা না থাকতে। তখনই পিসেমশাই আর তার মেয়ে চলে আসায় প্রণয়ের আর কিছু শোনা হয় না। পরের দিন সকাল থেকেই আকাশ মেঘলা। বিকেলে পিসেমশাই আর তার মেয়ে আবার ডাক্তার দেখাতে যায় পাশের গায়ে। তারপরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রণয় ঘরে তখন একা। বেশ কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কে যেন ধাক্কা দেয়। গলার আওয়াজ শুনে প্রণয় বোঝে যে সেটা তার পিসেমশাই, আর তখন সে দরজা খোলে। তারপর দেখে পিসেমশাই একা। জিজ্ঞেস করায় তিনি বলেন তার শরীর খুব খারাপ লাগায় সে একাই চলে এসেছে, আর তার পিঠেও খুব ব্যথা। এই কথা শুনে প্রণয় তেল দিয়ে একটু মালিশ করবে বলে উল্টো দিকের বাড়িতে সর্ষের তেল আনতে যায়। তারপর তারা দুজন এসে দেখে ঘরে পিসেমশাই নেই। তখনই সামনের বাড়ির লোকটা প্রণয়কে বলে যে যিনি এসেছিল সে আসলে তার পিসেমশাই ছিল না। পরের দিন একেবারে সকাল সকাল সমীরবাবু আর মৌমিতা বাড়িতে ফিরে আসে। তখন এখানে গ্রামের আরও কয়েকজনও উপস্থিত ছিল। আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে, তাই আমি কালকে প্রণয়কে একা রেখে যেতে চাইছিলাম না। কিন্তু দেখো, যেটা ভয় পেয়েছিলাম আবার সেটাই হলো। সমীরদা, তোমরা কালকে কি বৃষ্টিতে আটকে গেছিলে? কাল ডাক্তারের ওখান থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখি বৃষ্টি শুরু হলো। তা সে কি মুষলধারে বৃষ্টি! ওতেই আটকে তারপর সারা রাতটা ওখানেই কোনো রকমে কাটিয়ে দিলাম। আর আজ সকাল হতে না হতেই ওখান থেকে বেরিয়ে এসেছি। কাল রাতে আমারও একটু সন্দেহ হয়েছিল। আসলে কাল রাতে যখন আমি তেল আনার জন্য সামনের ওই কাকুদের বাড়ির দিকে যাচ্ছিলাম,
তখন দরজা দিয়ে বেরোনোর সময় দেখি জল কাদামাখা পায়ের ছাপ, কিন্তু অবাক বিষয় হলো ছাপগুলো বাইরের দিকে চলে যাচ্ছে, অথচ আমি তো বাইরে বেরোইনি যে আমার পায়ের ছাপ হবে। তাহলে কি পিসে মশাইয়ের? কিন্তু সে তো ভেতরে ঢুকলো, তাহলে ছাপগুলো বাইরের দিকে কেন? তখনই বুঝলাম যে কিছু তো একটা গন্ডগোল আছে। বাবা, দাদা যা বলছে তা শুনে তো আমারই খুব ভয় করছে। তাহলে কি ওটা আবার এসেছে? আবার কি সে কাউকে না কাউকে মেরে ফেলবে, ঠিক আমার মায়ের মতো? কি, পিসিকে মেরে ফেলেছে? পিসে মশাই, ঠিক কি হয়েছিল সেটা আমাকে খুলে বলো। হ্যাঁ, ওই শয়তানটাই তো আমাদের বৌদিকে প্রাণে মেরে ফেললো। আসলে সেদিন ছিল এই গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের জন্মদিন। তা তোমার পিসির শরীরটা একটু খারাপ থাকায় ও যেতে পারেনি, তাই আমি আর মৌমিতাই ওখানে গিয়েছিলাম। সেদিনও সন্ধ্যের পর থেকে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। আমাদের কাছে ছাতা থাকায় রাত হতেই আমরা খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে আসি। ঘরে ফিরতেই বাইরে থেকে দেখি ঘরের দরজাটা হালকা একটু খোলা। মা! দরজা খুলেই দেখলাম একটা ভয়ঙ্কর ও বিভৎস চেহারার আকৃতি, যার বেশিরভাগ দেহটাই পচে গেছে। সেটা কবিতার গলা চেপে ধরে আছে। আমাদেরকে দেখেই হট করে সেটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায়। মা! কবিতা, কবিতা ওঠো, কবিতা, কবিতা। মা! কিন্তু কবিতা আর উঠল না। সে ততক্ষণে মারা গেছে। কি, আমার পিসিকে ওই শয়তানটা এইভাবে মেরে ফেলেছে? আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। দাদা, প্রথমে আমিও ওটাই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম যে ওটা অসম্ভব। ওটার সাথে লড়াই করা সম্ভবই না, তাই হাল ছেড়ে দিয়েছি। কিন্তু ওকে শেষ করার কোনো তো উপায় থাকবে। আর তার থেকেও বড় কথা যে ওটা কি, আর এই গ্রামেই বা এলো কি করে? আসলে অনেক বছর আগে এই গ্রামেরই জমিদার, এই জমির প্রাক্তন মালিক, অর্থাৎ তোমার পিসে মশাইদের পরিবারের আগে এই জমির যে মালিক ছিল তাকে তারই একটা পুকুর হাতানোর জন্য মিথ্যে অপবাদ দিয়ে এক বৃষ্টির দিনে পিছনের ওই তাল গাছটায় বেঁধে অকথ্যভাবে মারধর চালায়, আর ফলে তিনি মারাও যান। আর তারপর থেকেই ওনার আত্মা এখনো ওই গাছটাতেই রয়ে গেছে। ওনার দেহটাকে পুড়িয়ে সৎকার করা হলেও তার আত্মা এখনো মুক্তি পায়নি। যেদিনই বৃষ্টি হয় সেদিনই যদি এই গ্রামের কোনো বাড়িতে কেউ একলা থাকে, তবে তাকে সেই আত্মা মেরে ফেলে। শুনেছি তো পরে ওই জমিদারকেও সে মেরে ফেলেছিল, কিন্তু তারপরও এখনো সে ওই গাছেই রয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাও ওটাকে শেষ করতে পারিনি। এমনকি ওই গাছটাতেও আগুন লাগানোরও চেষ্টা করেছি, কিন্তু গাছটার কিছুই হয়নি। যে কে সেই। আচ্ছা, আরেকবার ওই শঙ্কর ওঝার কাছে গেলে হতো না? দেখাই যাক না উনি কি বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক হবে। চলো সবাই, ওনার কাছেই আরেকবার চলো। তারপরেই সবাই মিলে গ্রামের দক্ষিণে শঙ্কর ওঝার কাছে আসে।
আশেপাশে গাছপালায় ভর্তি। তারই মধ্যে একটা বড় গাছের তলায় একটা বেদির মাঝখানে রয়েছে ছোট্ট একটা মা কালীর মূর্তি, আর তার পাশেই বসে আছেন শঙ্কর ওঝা। কি হয়েছে? তোমরা সবাই একসাথে আমার কাছে? তারপর সমীরবাবু গতকাল রাতে প্রণয়ের সাথে কি কি ঘটেছে সেই সব কথা বলেন। আমি তো তোমাদের আগেও বলেছি যে ও কিন্তু আবার এরকম করবে। যদি সেই সুযোগ ও আবার পায়, তাও কেন তোমরা সচেতন ও সতর্ক থাকোনি? ওই আত্মাকে শেষ করার কি কোনো উপায় নেই? থাকলে সেটা আমায় বলুন, আমি চেষ্টা করে দেখব। যত সময় যায় তত ওই আত্মার শক্তি কমতে থাকে, আর তাই ওর দরকার হয় নতুন কোনো মানুষের শরীরের। সেই জন্য কোনো মানুষ যদি বৃষ্টির সময় বাড়িতে একা থাকে, তাহলে ও সেই ঘরের ভেতর ঢুকে তাকে মেরে সেই শরীরেই ঢুকে শরীরটা নিয়ে চলে যায়। বছর কয়েক আগে এই গ্রামের হারানবাবুকেও ও মেরে তার শরীরটা নিয়ে গেছে। তবে এতদিনে তা আস্তে আস্তে পচতে শুরু করেছে, আর তাই ও নতুন শরীরের খোঁজে তোমার পিসিকেও মেরে ফেলেছিল। কিন্তু তখনই তোমার পিসে মশাই চলে আসায় সেটা আর করতে পারেনি। তাই এখনো ও একটা শরীর খুঁজছে। ওকে মারতে গেলে যখন ও কোনো রূপ ধরে থাকবে, তখনই এই বস্তুটি ওর কপালে ঠেকাতে হবে। আর ঠিক একই সময় ওই তাল গাছটাতেও আগুন লাগাতে হবে। এমনি সময় আগুন লাগালে ওই গাছে আগুন লাগবে না। আর যদিও বা ঠিক সেই সময় কেউ গাছে আগুন লাগিয়েও দেয়, তাও বৃষ্টির জন্য আগুন নিভে যাবে। এবার বলো, তোমরা কি পারবে? তবে হ্যাঁ, দুটো কাজই কিন্তু একদম একই সময়ে করতে হবে। হ্যাঁ, পারবো। আকাশে তো আজও খানিক মেঘ রয়েছে। খুব যদি ভুল না হই, তাহলে আজও সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। আর তাহলে আজই কাজটা করে ফেলতে হবে। আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো। তারপর শঙ্কর ওঝা প্রণয়কে ঠিক কি কি করতে হবে সব খুলে বলে। পরিকল্পনা অনুযায়ী সেদিনও বিকেলে পিসেমশাই আর মৌমিতা সাজানোভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর ঘরে একা রয়ে গেল প্রণয়। আন্দাজ মতো ঠিক সন্ধ্যের পরেই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এদিকে শঙ্কর ওঝার কাছে সবাই, সাথে পিসেমশাই আর মৌমিতাও রয়েছে। বাবা, ওইদিকে দাদার কোনো ক্ষতি হবে না তো? সেরম কিছু হলে আমরা মামা মামিকে কি জবাব দেব? না রে মা, আমাদের একটু ভগবানের ওপর ভরসা রাখতে হবে। দেখবি সব কিছু ঠিকঠাকই হবে। আমারও তো চিন্তা হচ্ছে, কিন্তু মনে বল হারালে চলবে না। জয় মা, জয় মা। মারে, দেখিস সব যেন ঠিকঠাক হয় রে মা, সব যেন ঠিকঠাক হয়। ওই আত্মা যেন আজই শেষ হয়। সেই সময় ঘরে একা একা বসে প্রণয় তার আসার অপেক্ষা করছে।
বেশ কিছুক্ষণ এরমভাবে কাটার পর হঠাৎ পিছনের জানলাটায় কে যেন জোরে জোরে বাড়ি দিতে লাগলো। প্রণয় বেশ ভয় পেয়ে উঠেছে। যতই হোক, সে আগে কোনোদিনও এরম পরিস্থিতিতে পড়েনি, তাই ভয় তো একটু লাগবেই। তবুও মনে সাহস নিয়ে উঠে গেল জানলাটার দিকে। জানলাটা খুলতেই প্রণয় দেখল বাইরে তার পিসে মশাই দাঁড়িয়ে আছে, কিরকম ভয়ঙ্করভাবে তাকিয়ে। প্রণয়, আজও আমি চলে এসেছি, শরীরটা ঠিক ভালো লাগছে না, দরজাটা খোলো। প্রণয় যা বোঝার তা বুঝতে পেরেছে। তারপর ঘুরে গিয়ে সে গেল দরজা খুলতে। প্রণয় এইটুকু এসে দরজা খোলার আগেই তার পিসে মশাই রূপী সেই শয়তান দরজার সামনে চলে এসেছে। তারপর সে ভেতরে ঢুকে আসে। শরীরটা একদম ভালো লাগছে না, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি। পিসে মশাই, তুমি রাতে কিছু খাবে না? আমার তো খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না, ঘরে কিছু থাকলে তুমি বরং খেয়ে নাও আর তাড়াতাড়ি শুয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। পিসে মশাই এটাও জানে না যে ঘরে খাবার আছে কি না। এই ভাবতে ভাবতেই প্রণয় নিচে পিসে মশাইয়ের পায়ের দিকে তাকালো। প্রণয় যা ভেবেছিল ঠিক তাই। সেই পিসে মশাই রূপী শয়তানের পাটা একদম উল্টো দিকে ঘোরানো। আমি তাহলে রান্নাঘর থেকে খেয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। ঘরে ঠিক আগের দিনের মতোই একটা বাজে ও অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, তাই ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছে না প্রণয়। ওইদিকে রান্নাঘরে প্রণয় খাওয়ার নাম করে চুপি চুপি তার পকেট থেকে শঙ্কর ওঝার দেওয়া ওই বস্তুটি বার করল। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ঘরের দিকে, এই ভেবে যদি ওই আত্মা এখন চোখ বন্ধ করে শুয়ে থাকে তাহলে সে চুপি চুপি তার কপালে এটা ঠেকিয়ে দেবে। বাইরে বৃষ্টি যেন আরো বাড়ছে, আর তার সাথে বাড়ছে হাওয়াও। ঘরে আসতে গিয়ে একটা দৃশ্য দেখে সে ভয়ে থেমে যায় আর হাতটা পেছনে লুকিয়ে ফেলে। দেখে পিসে মশাই রূপী ওই শয়তান মাথা তুলে তার দিকেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তোমার হাতে ওটা কি? না না, কিছু নেই তো। কই, কিচ্ছু নেই। তারপর পিসে মশাইয়ের রূপে সেই শয়তান আত্মাটা আস্তে আস্তে প্রণয়ের দিকে এগোতে থাকে। সেই সময় এসে গেছে, শিগগিরই আগুন নিয়ে তোমরা ওই তাল গাছটার কাছে যাও, আর দেরি করো না। এই বৃষ্টির মধ্যে
ওই গাছে আগুন লাগানো তো দূর, আমরা তো আগুন জ্বালাতেই পারছি না। কি করে ওই গাছটাতে আগুন লাগাবো? আপনি কিছু একটা করুন। এদিকে পিসে মশাইয়ের চোখ তখন পুরো সাদা হয়ে গেছে। সে এগিয়ে যাচ্ছে প্রণয়ের দিকে। না না, আমি ভয় পাবো না, আমাকে কাজটা করতেই হবে। মা, মারে, এবার সব তোর হাতে রে মা। তুই কিছু একটা কর, কিছু একটা কর রে মা। মা, মাগো, তুমি সব ঠিক করে দাও গো মা। প্রণয়ের যেন কিচ্ছু না হয়, আর ওই আত্মা যেন শেষ হয়ে যায়। মা, মা, এবার তুমি আমাদের ভরসা। তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না। রক্ষা করো, রক্ষা করো মা। ওই আত্মার হাত থেকে এই গ্রামকে মুক্তি দাও মা। জয় মা, জয় মা, জয় মা কালী। প্রণয় ভয়ে ভয়ে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু হঠাৎ সে তার পায়ে পা লেগে হোঁচট খেয়ে এক প্রকার উড়ে এগিয়ে যায় ওই আত্মাটার দিকে। তারপর তার ডান হাতটা, যেটার মধ্যে ওঝার দেওয়া ওই বস্তুটি ছিল, সেটা গিয়ে ঠেকে ওই আত্মাটার কপালে। ঠিক সেই একই সময় সাথে সাথে আকাশ চমকে একটা বাজ এসে পড়ে ওই তাল গাছটায়, আর গাছটা দুভাগে ভাগ হয়ে তাতে আগুন ধরে যায়। তখনই আত্মাটার গায়ে আগুন ধরে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর নিজের আসল রূপে ফিরে আসে। ছটপট করতে করতে সে হাওয়ায় মিলে শেষ হয়ে যায়। দুদিন পর সকালে প্রণয় তার বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি। দাদা, তুমি আর কটা দিন থাকতে পারতে। তুমি চলে যাচ্ছ, মনটা খুব খারাপ লাগছে। তুমি আবার কবে আসবে? আসবে আসবে, কি প্রণয়, আবার আসবে তো এখানে। তুমি চলে যাচ্ছ, সত্যি আমারও খুব খারাপ লাগছে। তুমি যে আমাদেরকে এত বড় একটা বিপদের হাত থেকে মুক্তি দিয়ে গেলে। ওই কথা বলো না পিসে মশাই, সবই ওপরওয়ালার জন্য, আমি কিছুই করিনি। আর এখন চলে যাচ্ছি ঠিকই, তবে আবার যেদিন ছুটি পাবো আমি ঠিক চলে আসব। কেমন? তোমরা ভালো থেকো। বোন, তুই কিন্তু পড়াশোনাটা ছাড়বি না। আমি ওখান থেকে মাসে মাসে টাকা পাঠাবো, আর পিসে মশাইয়েরও একটু খেয়াল রাখিস। এবার আসছি। আমরা তোমার অবদান সারা জীবনেও ভুলব না। তুমি এই গ্রামকে একটা ভয়ানক আত্মার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেলে। ধন্যবাদ প্রণয়, ধন্যবাদ। আবার খুবই তাড়াতাড়ি এসো, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকব। তারপর গোপালের ভ্যানে করে প্রণয় ওখান থেকে চলে গেল।